নমস্কার, এক ফোনে বাংলা শুরু করছি। মিমি রয়েছি আপনাদের সঙ্গে। 2016 সালের শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষায় যারা দাগি অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছিলেন তাদের বেতন, তারা এতদিন যে বেতন পেতেন সেই বেতন সুদসহ ফেরত দেওয়ার নির্দেশ আগেই দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই অযোগ্যদের টাকা ফেরত নিয়ে এবার কড়া শিক্ষা দফতর। জেলা শাসকদের আইনি পদক্ষেপ করতে সার্কুলার দেওয়া হয়েছে, নতুন করে সার্কুলার জারি করেছে শিক্ষা দফতর। কথা বলবো অর্ণবের সঙ্গে। অর্ণব, এই সার্কুলারে কি বলা হয়েছে? দেখো, প্রত্যেক জেলা শাসককে এই সার্কুলার পাঠানো হয়েছে একটি মেমোরেন্ডাম নাম্বার দিয়ে, এবং সেক্ষেত্রে রাজ্যের শিক্ষা দপ্তরের তরফে সিনিয়র অফিসার তিনি এই কমিউনিকেট করে জানাচ্ছেন, ইতিমধ্যে বিগত সরকার 31শে ডিসেম্বর 2025 এই যারা দাগি বা অযোগ্য, যারা অসৎ উপায়ে চাকরি পেয়েছিলেন, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের বিভিন্ন নথিতে সেটা চিহ্নিত হয়েছে, তাদের তালিকাও জেলা ভিত্তিক রয়েছে। তাদের টাকা ফেরত দিতে হবে সুদসহ। কিন্তু ঘটনা হচ্ছে 2024 সালের 3রা এপ্রিল সুপ্রিম কোর্ট জাজমেন্ট দেয়, কিন্তু তারপর থেকে কার্যত বিগত সরকারের আমলে এই টাকা ফেরতের প্রক্রিয়া অর্থাৎ দাগিদের নিয়ে কোনো কড়া পদক্ষেপ, যথাযথ পদক্ষেপ সরকারের নজরে আসেনি। বর্তমানে পালা বদল হতে বিজেপি প্রথম সরকার তৈরি হওয়ার পর যে পদ্ধতিতে গয়েনগচ্ছ ভাবে চলছিল এই অযোগ্যদের টাকা ফেরতের প্রক্রিয়াটা সুদসহ, তাতে গতি পেল এবং পরিষ্কারভাবে আগের কমিউনিকেশন কেন পালন করা হলো না, এবং যত দ্রুত সম্ভব আইনি পদক্ষেপ করতে হবে এবং অযোগ্য বা দাগিদের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে, এই মর্মে সমস্ত জেলা শাসকদের এই সার্কুলার পাঠালো রাজ্যের শিক্ষা দপ্তর। অর্থাৎ স্পষ্টভাবে রাজ্যে পালা বদলের পর এই দাগি এবং অযোগ্যদের নিয়ে কড়া মনোভাব দেখাচ্ছে নতুন সরকার। সময়সীমা কি এক্ষেত্রে বেঁধে দেওয়া হয়েছে অর্ণব? দেখো, ইতিমধ্যেই সময়সীমা বিগত সরকারই অতিক্রান্ত করেছে, এবং 2024 সাল থেকে কার্যত যেটা ছিল 3 মাসের মধ্যে করার কথা সেটা আজ পর্যন্ত হয়নি, এবং বিভিন্ন টাল বাহানা করে সুপ্রিম কোর্টের সময় নিয়ে ওই টাকা ফেরতের প্রক্রিয়া তৃণমূল কংগ্রেস সরকার করতে চায়নি। শুধু তাই নয়, দাগি এবং অযোগ্যদের টাকা ফেরতের প্রক্রিয়াটা নিলেই আদতে পুরো বিষয়টার মধ্যে যোগ্যরাজি সঠিকভাবে সন্ধান পাবে তারা বারবার বলছিল, এবং সেই প্রক্রিয়াটা যেটা 3 মাসের মধ্যে হওয়ার কথা ছিল, নানা উপায়ে সেই বিষয়টিকে লিঙ্গার করা হচ্ছিল, দীর্ঘায়িত করা হচ্ছিল, এবং শেষ পালা বদলের পর আর কোন রকম এই বিষয়ে নরম মনোভাব নয়, গয়েঙ্গচ্ছ ভাব নয়, কড়া পদক্ষেপ করার জেলা শাসকদের এই নির্দেশিকা জারি করল রাজ্যের শিক্ষা দপ্তর। ধন্যবাদ অর্ণব। পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার সুজিত বসু। টানা জিজ্ঞাসাবাদের পর সোমবার রাতে ইডির জালে প্রাক্তন দমকল মন্ত্রী। ইডির দাবি, দক্ষিণ দমদম পুরসভার বিভিন্ন পদে অন্তত 150 জনকে বেআইনিভাবে নিয়োগ করে কোটি কোটি টাকা কামিয়েছেন সুজিত বসু। 21শে মে পর্যন্ত ইডি হেফাজত। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার তৃণমূল নেতা সুজিত বসু। সোমবার 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন দমকল মন্ত্রীকে গ্রেপ্তার করে ইডি। 2022 সালে প্রথম পুরসভা নিয়োগ দুর্নীতি সামনে আসে। 2022 সালে ব্যবসায়ী অয়নশীলের সল্টলেকের বাড়িতে তল্লাশি চালায় ইডি। সেটা ছিল শিক্ষক নিয়োগ মামলা। ওই মামলায় তল্লাশি অভিযানের সময় ইডি হাতে পায় পুর নিয়োগ দুর্নীতির নথি। উঠে আসে সুজিত বসুর নাম। দীর্ঘদিন ধরে ইডি স্ক্যানারে ছিলেন সুজিত বসু। দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি নিয়োগের অভিযোগ, কারো ক্ষেত্রে টাকা, কারো ক্ষেত্রে জমির বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ। ভোটের আগে পুর নিয়োগ দুর্নীতি মামলায় 4 বার নোটিশ পেয়েও হাজিরা দেননি সুজিত বসু। ভোট শেষের পর 1 মে হাইকোর্টের নির্দেশে ইডি দপ্তরে হাজিরা দেন। প্রায় 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর সোমবার 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সুজিত বসুকে গ্রেপ্তার করে ইডি। মঙ্গলবার আদালতে তোলা হয় সুজিত বসুকে। তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইডির। 2014 সাল থেকে অয়নশীলের সংস্থা এবিএস ইনফো জোনের মাধ্যমে বিভিন্ন পুরসভায় বেআইনি নিয়োগ হয়েছে। সুজিত বসুর বিরুদ্ধে দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি নিয়োগের অভিযোগ ইডির। পুরসভার বিভিন্ন পদে অন্তত 150 জনকে বেআইনিভাবে নিয়োগের অভিযোগ। ইডির অভিযোগ, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত সুজিত বসু। এর ডিজিটাল প্রমাণ মিলেছে। চাকরির বিনিময়ে মোটা টাকা নিয়ে সেই টাকা দিয়ে ফ্ল্যাট কেনা হয়েছে। সুজিত বসুর একাধিক ব্যাংক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের টাকা মিলেছে। প্রায় 17 কোটি টাকা
তিনি তার ছেলে মেয়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন। শ্রীভূমিতে একটি প্রজেক্টের জন্য 3টি ফ্লোর নিলেও টাকা না দেওয়ার অভিযোগ। বিধাননগরের প্রাক্তন বিধায়কের ছেলের রেস্তোরাঁয় জমা পড়েছে প্রায় 6 কোটি টাকা। সুজিত বসুর ছেলের আরেকটি রেস্তোরাঁ রয়েছে। লকডাউনের সময় সেই চাইনিজ রেস্তোরাঁয় 1,11,00,000 টাকার ব্যবসা দেখানো হয়েছে। এখানেই সন্দেহ হয় কেন্দ্রীয় এজেন্সির। লকডাউনের সময় বন্ধ ছিল রেস্তোরাঁ, সে সময় প্রাক্তন মন্ত্রীর ছেলের রেস্তোরাঁয় কিভাবে কোটি কোটির ব্যবসা? এ নিয়ে বৈধ কোনো নথি পাওয়া যায়নি বলেই আদালতে দাবি করেছে ইডি। পলিটিক্যাল অ্যারেস্ট, এটাই পরিবর্তন যেটা চেয়েছিল, সেই পরিবর্তনের জন্য প্রথম শুরু হলো পলিটিক্যাল অ্যারেস্ট। তার বিরুদ্ধে যদি কিছু থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই সেটা আগেই বলতো। তাকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল, অ্যারেস্ট করলো। এটা পলিটিক্যাল অ্যারেস্ট। কোর্টের দিকেই ন্যায় বিচারের জন্য আমরা তাকিয়ে আছি। কোনো ব্যক্তি আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। পুরো দুর্নীতি হয়েছে 15 বছর ধরে, সেই ত্রিফলা থেকে আরম্ভ করে। তা তদন্ত হবে। মানুষের এটা অধিকার আছে, তাদের টাকা যারা চুরি করেছে তাদেরকে শাস্তি দেওয়ার অধিকার আছে। সরকার এসছে, সরকারের দায়িত্ব দুর্নীতিবাজদেরকে আইনের সামনে নিয়ে আসা। প্রশাসন সেই কাজটা করবে, আইন তাদেরকে সাজা দেবে। নিউজ 18 বাংলা। গর্গ চট্টোপাধ্যায় গ্রেফতার, বাংলা পক্ষের নেতা গ্রেফতার। গণনার দিন ইভিএম নিয়ে ভুয়ো প্রচারের অভিযোগ, ইভিএম হাত বদলের অভিযোগ করেন গর্গ। ডিইও নর্থের অভিযোগে গ্রেফতার। 24 রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার গর্গ চট্টোপাধ্যায়। ডিও নর্থ কমপ্লেন করেছিলেন যে ডিউরিং ইলেকশনস এই যে গর্গা চ্যাটার্জি আছেন উনি ইভিএম ট্যাম্পারিং নিয়ে এরকম একটা পোস্ট করেছিলেন। পলিটিক্যাল গ্রুপকে আহ্বান করলেন কি তোমরা আন্দোলন করো, এই করো সেই করো। এটা নিয়ে চারদিকে একটা রিউমার মঙ্গরিং হলো। এর উপরে একটা কেস করা হলো। 2বার নোটিশ দিয়ে আসেননি, তারপরে ওনাকে সেই জন্য অ্যারেস্ট করা হয়েছে। এর আগে আরেকটা কেস হয়েছিল যেখানে বিভিন্ন রকম কমিউনিটির মধ্যে ভেদভাব এইসব করানো, এরকম অনেকগুলো পোস্ট উনি করেছিলেন। ওই কেসে ওনাকে সোন অ্যারেস্ট করা হলো। তো এই দুটো কেস নিয়ে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। গর্গর সরকারি নিরাপত্তা রক্ষী নিয়ে প্রশ্ন। ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরতেন গর্গ। নিরাপত্তা রক্ষীর কাছ থেকে উদ্ধার হয়েছে কার্তুজ। কেন গর্গকে সরকারি রক্ষী তা নিয়ে প্রশ্ন উঠছে। হুগলিতে পুকুর পরিষ্কারে দুর্নীতির অভিযোগ। স্থানীয়দের দাবি এখন পিঠ বাজাতে রাতে 8 মুভার নামায় বৈদ্যবাটি পুরসভা, যা আটকে দেয় বিজেপি। বাঁকুড়ার বিষ্ণুপুরে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সারাই, হাত দিলেই উঠে যাচ্ছে পিচ। কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা। টাকা কারা নিয়েছে, পরিষ্কার কে করেছে, এ তো এখনো পুকুরের হাল বেহাল আছে। কি করে স্টেশন হলো, বোর্ডটা কি করে লাগানো হলো, এই উত্তরটা আমি চেয়ারম্যান থেকে জানতে চাইছি। এটা তদন্ত হোক। তৃণমূল পরিচালিত হুগলির বৈদ্যবাটি পুরসভা, এখানকার 7 নম্বর ওয়ার্ডে 2টি পুকুর পরিষ্কার করতে টাকা বরাদ্দ করা হয়। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে বরাদ্দ করা হয় মোট 11,13,000 টাকা। টাকা বরাদ্দ হলেও পুকুর পরিষ্কার হয়নি, এই অভিযোগে সোমবার সকালে সরব হন বিধায়ক থেকে স্থানীয়রা। টাকা কারা নিয়েছে, পরিষ্কার কে করেছে, এ তো এখনো পুকুরের হাল বেহাল আছে। কি করে স্টেশন হলো, বোর্ডটা কি করে লাগানো হলো, এই উত্তরটা আমি চেয়ারম্যান থেকে জানতে চাইছি। এটা তদন্ত হোক। সোমবার সকালে অভিযোগের পর সোমবার রাতেই 8 মুভার এনে পুকুর সংস্কারের কাজ করেন স্থানীয় কংগ্রেসের কাউন্সিলর, যা আটকে দেয় বিজেপি। এটা তদন্ত করা হবে। 8 লক্ষ টাকা কি লাগে এইটুকু পানা তুলতে গেলে? সেটা তো জনগণকে জানতে হবে। 156 খানা বুথ, 157 খানা বুথ, এই দুটো বুথে একই অবস্থা, দুটোই বুথে গন্ডগোল। আর খুঁজলে আরো বেরোবে। এতে লুকিয়ে লুকিয়ে করার দরকার কি আছে? হোক না, জনগণ জানুক না। কাজটা ভোটের আগে আরম্ভ হয়েছে, ভোটের জন্য বন্ধ আছে। কারণ তো আমি তো জানি ওয়ার্ক করে দেখেছি, এবারে ম্যানুয়ালি কাজটা হয়েছে, এরপরে জেসিবি দিয়ে কাজ করা। দাদা এসেছিলেন বলেই আরও আমি পেছনে ওনাদের লেগেই আছি যে কন্টিনিউ কাজ করার জন্য। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, মেন রাস্তায় তো রাত্রে ছাড়া উপায় নেই। আমি চাইবো না আমার এখানে কোনো রকম দুর্নীতি হোক, কোনো মতে দুর্নীতি আমিও বরদাস্ত করবো না, কারণ এটা আমার দায়িত্ব। সুতরাং আমি আমার কাজটা বুঝে নেব।
বাঁকুড়ার বিষ্ণুপুরের 5 নম্বর ওয়ার্ড, এখানকার রূপকথা সিনেমা মোড় থেকে কুঁদকুঁদা বাজার। গ্রামের 500 মিটার রাস্তা ভাঙাচোরা। স্থানীয়দের দাবি ভোটের আগে এই রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়। ভোট শেষের পরে আবার চলছিল রাস্তা সারাই, কিন্তু অভিযোগ খারাপ মানের সামগ্রী দিয়ে রাস্তা বানানো হচ্ছে, তাই হাত দিলেই হাতে উঠে আসছে পিচ। এই অভিযোগে কাজ বন্ধ করে দেন স্থানীয়রা। আমরা সবাই দাঁড়িয়েছিলাম যে মানে পাতলা করে ঢালছে, একদম পাতলা। ম্যানেজারকে ডাকুন একবার, শিডিউলটা আমরা দেখতে যাই। উনি বলছে আমার কাছে শিডিউল নেই, পৌরসভায় চলে যাও, কোনো কাগজ নাই বলে দিচ্ছে। আমরা চাইছি কাগজ নিয়ে আসুক, ভালো করে কাজ হোক, যেটা লেখা হবে সে দিয়ে কাজ হোক। আমরা কালকে দেখে নেবো, সবাই সাধারণ মানুষ আসবো যে কি এস্টিমেট আছে, কি বলেছে, শিডিউল দেখা কাজ হোক। কাজ হোক, কিন্তু কাজ যেন প্রপার হতে হয়। চুরিদারি চলবে না। কাটমানি যাকে যাকে দিয়েছেন তারা সামনে আসুক। নিয়ম মেনে রাস্তা হচ্ছিল বলেই তো আমাদের সন্দেহ। যখন শিডিউল দেখাতে পারছেন না, তার মানে নিয়ম মেনে হয়নি। হুগলি থেকে রানা কর্মকার এবং বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। আবাসের টাকা পেয়েছেন, তবু ঘর তৈরি করতে পারছেন না, আপত্তি জানাচ্ছে রেল। অভিযোগ আলিপুরদুয়ারের শোভাগঞ্জে। খতিয়ে দেখার আশ্বাস স্থানীয় বিজেপি নেতৃত্বের। আবাসের প্রথম কিস্তির টাকা মিলেছে, তা সত্ত্বেও ঘর করতে পারছেন না। অভিযোগ আলিপুরদুয়ারের শোভাগঞ্জের কয়েকজন বাসিন্দার। তাদের অভিযোগ ঘর তৈরিতে বাধা দিচ্ছে রেল। গ্রামবাসীদের দাবি জমি তাঁদের, কিন্তু রেল বলছে জমি রেলের। আমাদের এই জায়গা নিয়ে সমস্যা। আমারও বয়স 60 বছর হয়ে গেছে। জায়গায় আসমতো রেল 4-5 বার মাপছে, কিন্তু কোনোদিন এরকম বলে না। এই নতুন করে আইসা অফিসাররা বলে যে ভিতরে জায়গা আছে, ভিতরে জায়গা আছে, এই কথা বলে, ঘর বানাতে দেয় না। অভিযোগ এই টানাপোড়েনের জেরে আটকে গিয়েছে আবাসের ঘর তৈরির কাজ। ঘর পাইছে সরকারি অনুদান। বিকাশ যাদব যখনই ঘর করে তখনই আইসে রেলের থেকে অবজেকশন শুরু করে দেয় যে তোমার আমি নাইপে আর রেলের আমি দুজনে মাপো, এইভাবে বলতেছে। তারপরে আমাদের একটা আমিনকে আইসে না পাইলাম, ও বলছে যে ঠিক আছে তোমার জায়গায় আছে ঘর করতেছে, ওইটা কাগজ দেখাচ্ছে, ওটাও মানে না। দ্রুত আবাসের ঘর তৈরির দাবিতে সোমবার আলিপুরদুয়ারের মহকুমা শাসকের অফিসে স্মারকলিপি জমা দেন স্থানীয়রা। সঙ্গে ছিলেন প্রাক্তন পঞ্চায়েত সদস্য। অলরেডি দুজনের ঘর ভাঙা হয়ে গেছে, তারা অন্য ঘরে, তাদের ভাইয়ের ঘরে থাকছে, হোমলেস এক প্রকার। তাহলে আজকে কতদিন তারা, বর্ষা শুরু হয়ে যাচ্ছে, এই লোকগুলো কোথায় থাকবে? তারপরেও রেলকে আমি বললাম যে দুটো পোল নিয়ে সমস্যা হচ্ছে, বাকি কাজটা করুক, ওটাকে পরে করা যাবে, কিন্তু বাকি কাজটাও করতে দেয় না। তাহলে এখন বর্ষা শুরু হয়ে যাচ্ছে, এই লোকগুলো থাকবে কোথায়? ও যে কমপ্লেন নিয়ে আসে, ওই রেলওয়ে যেখানে নোটিশ করেছে ওর মধ্যে ওদের নামই নেই। হ্যাঁ, ওদের বক্তব্য আছে ওরা কাজ করতে গেলে রেলওয়ে আরপিএফ এসে ওখানে দাঁড়িয়ে থাকে, কাজ করতে দেয় না। আমি ওনাদেরকে ওটাই বললাম কি প্রথমে আপনারা আগে গিয়ে ডিএফও ডিআরএম কে জিজ্ঞেস করেন কি ওদের আগেস্টে কোনো অবজেকশন আছে কি নেই। থানাতে আরপিএফ এ থানা যান, ডিআরএম এর কাছে যান, জিজ্ঞেস করেন কেন আমাদেরকে আটকানো হচ্ছে, আমার পেপারে এটা আছে। যদি ওনারা স্যাটিসফাইড না, ওনারা আমাদেরকে কোয়েরি পাঠাবে, তখন ল্যান্ড থেকে আমরা রিপ্লাই পাঠিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। আপনাকে আগে তো যে আটকাচ্ছে ওকে তো জিজ্ঞেস করতে হবে। যারা রেল লাইনের পারে বসবাস করছে তারা জানে যে কোনো সময় আমাদের উঠতে হতে পারে, তারা সেটাও মেন্টাল প্রিপেয়ার। কিন্তু তাদের একটা সময় দেওয়ার জন্য আমরা নিশ্চয়ই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করব এবং এমপি এমএলএদের আমরা জানাবো আগামী দিনে এটা নিয়ে আমাদের যেটা কর্মসূচি থাকবে, যে মানুষকে রিহ্যাবিলিটেশন, তাদের পুনর্বাসন যাতে সুস্থভাবে করা যায়। নিউজ 18 বাংলা। নমস্কার, এক ফোনে বাংলা শুরু করছি, মিমি রয়েছি আপনাদের সঙ্গে। 2016 সালের শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষায় যারা দাগি অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছিলেন, তাদের বেতন, তারা এতদিন যে বেতন পেতেন সেই বেতন সুদসহ ফেরত দেওয়ার নির্দেশ আগেই দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই অযোগ্যদের টাকা ফেরত নিয়ে এবার কড়া শিক্ষা দফতর। জেলা শাসকদের আইনি পদক্ষেপ করতে সার্কুলার দেওয়া হয়েছে, নতুন করে সার্কুলার জারি করেছে শিক্ষা দফতর। কথা বলবো অর্ণবের সঙ্গে। অর্ণব, এই সার্কুলারে কি বলা হয়েছে? দেখো, প্রত্যেক জেলা শাসককে এই সার্কুলার পাঠানো হয়েছে একটি মেমোরেন্ডাম নাম্বার দিয়ে, এবং সেক্ষেত্রে রাজ্যের শিক্ষা দপ্তরের তরফে সিনিয়র অফিসার তিনি এই কমিউনিকেট করে জানাচ্ছেন ইতিমধ্যে বিগত সরকার 31শে ডিসেম্বর 2025 এই যারা দাগি বা অযোগ্য, যারা অসৎ উপায়ে চাকরি পেয়েছিলেন, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের বিভিন্ন নথিতে সেটা চিহ্নিত হয়েছে, তাদের তালিকাও জেলাভিত্তিক রয়েছে, তাদের টাকা ফেরত দিতে হবে সুদসহ। কিন্তু ঘটনা হচ্ছে 2024 সালের 3রা এপ্রিল সুপ্রিম কোর্ট জাজমেন্ট দেয়
কিন্তু তারপর থেকে কার্যত বিগত সরকারের আমলে এই টাকা ফেরতের প্রক্রিয়া অর্থাৎ দাগিদের নিয়ে কোনো কড়া পদক্ষেপ, যথাযথ পদক্ষেপ সরকারের নজরে আসেনি। বর্তমানে পালা বদল হতে বিজেপি প্রথম সরকার তৈরি হওয়ার পর যে পদ্ধতিতে গয়েনগচ্ছ ভাবে চলছিল এই অযোগ্যদের টাকা ফেরতের প্রক্রিয়াটা সুসহ তাতে গতি পেল এবং পরিষ্কারভাবে আগের কমিউনিকেশন কেন পালন করা হলো না এবং যত দ্রুত সম্ভব আইনি পদক্ষেপ করতে হবে এবং অযোগ্য বা দাগিদের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে, এই মর্মে সমস্ত জেলা শাসকদের এই সার্কুলার পাঠালো রাজ্যের শিক্ষা দপ্তর। অর্থাৎ স্পষ্টভাবে রাজ্যে পালা বদলের পর এই দাগি এবং অযোগ্যদের নিয়ে কড়া মনোভাব দেখাচ্ছে নতুন কোনো সরকার। সময়সীমা কি এক্ষেত্রে বেঁধে দেওয়া হয়েছে অর্ণব? দেখো, ইতিমধ্যেই সময়সীমা বিগত সরকারই অতিক্রান্ত করেছে এবং 2024 সাল থেকে কার্যত যেটা ছিল 3 মাসের মধ্যে করার কথা সেটা আজ পর্যন্ত হয়নি এবং বিভিন্ন টাল বাহানা করে সুপ্রিম কোর্টের সময় নিয়ে ওই টাকা ফেরতের প্রক্রিয়া তৃণমূল কংগ্রেস সরকার করতে চায়নি। শুধু তাই নয়, দাগি এবং অযোগ্যদের টাকা ফেরতের প্রক্রিয়াটা নিলেই আদতে পুরো বিষয়টার মধ্যে যোগ্যরাজি সঠিকভাবে সন্ধান পাবে তারা বারবার বলছিল এবং সেই প্রক্রিয়াটা যেটা 3 মাসের মধ্যে হওয়ার কথা ছিল নানা উপায়ে সেই বিষয়টিকে লিঙ্গার করা হচ্ছিল, দীর্ঘায়িত করা হচ্ছিল এবং শেষ পালা বদলের পর আর কোন রকম এই বিষয়ে নরম মনোভাব নয়, গয়েঙ্গচ্ছ ভাব নয়, কড়া পদক্ষেপ করার জেলা শাসকদের এই নির্দেশিকা জারি করল রাজ্যের শিক্ষা দপ্তর। ধন্যবাদ অর্ণব। পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার সুজিত বসু। টানা জিজ্ঞাসাবাদের পর সোমবার রাতে ইডির জালে প্রাক্তন দমকল মন্ত্রী। ইডির দাবি, দক্ষিণ দমদম পুরসভার বিভিন্ন পদে অন্তত 150 জনকে বেআইনিভাবে নিয়োগ করে কোটি কোটি টাকা কামিয়েছেন সুজিত বসু। 21শে মে পর্যন্ত ইডি হেফাজত। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার তৃণমূল নেতা সুজিত বসু। সোমবার 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন দমকল মন্ত্রীকে গ্রেপ্তার করে ইডি। 2022 সালে প্রথম পুরসভা নিয়োগ দুর্নীতি সামনে আসে। 2022 সালে ব্যবসায়ী অয়নশীলের সল্টলেকের বাড়িতে তল্লাশি চালায় ইডি। সেটা ছিল শিক্ষক নিয়োগ মামলা। ওই মামলায় তল্লাশি অভিযানের সময় ইডি হাতে পায় পুর নিয়োগ দুর্নীতির নথি। উঠে আসে সুজিত বসুর নাম। দীর্ঘদিন ধরে ইডি স্ক্যানারে ছিলেন সুজিত বসু। দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি নিয়োগের অভিযোগ, কারো ক্ষেত্রে টাকা, কারো ক্ষেত্রে জমির বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ। ভোটের আগে পুর নিয়োগ দুর্নীতি মামলায় 4 বার নোটিশ পেয়েও হাজিরা দেননি সুজিত বসু। ভোট শেষের পর 1 মে হাইকোর্টের নির্দেশে ইডি দপ্তরে হাজিরা দেন। প্রায় 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর সোমবার 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সুজিত বসুকে গ্রেপ্তার করে ইডি। মঙ্গলবার আদালতে তোলা হয় সুজিত বসুকে। তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইডির। 2014 সাল থেকে অয়নশীলের সংস্থা এবিএস ইনফো জোনের মাধ্যমে বিভিন্ন পুরসভায় বেআইনি নিয়োগ হয়েছে। সুজিত বসুর বিরুদ্ধে দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি নিয়োগের অভিযোগ ইডির। পুরসভার বিভিন্ন পদে অন্তত 150 জনকে বেআইনিভাবে নিয়োগের অভিযোগ। ইডির অভিযোগ, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত সুজিত বসু। এর ডিজিটাল প্রমাণ মিলেছে। চাকরির বিনিময়ে মোটা টাকা নিয়ে সেই টাকা দিয়ে ফ্ল্যাট কেনা হয়েছে। সুজিত বসুর একাধিক ব্যাংক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের টাকা মিলেছে। প্রায় 17 কোটি টাকা তিনি তার ছেলে মেয়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন। শ্রীভূমিতে একটি প্রজেক্টের জন্য 3টি ফ্লোর নিলেও টাকা না দেওয়ার অভিযোগ। বিধাননগরের প্রাক্তন বিধায়কের ছেলের রেস্তোরাঁয় জমা পড়েছে প্রায় 6 কোটি টাকা। সুজিত বসুর ছেলের আরেকটি রেস্তোরাঁ রয়েছে। লকডাউনের সময় সেই চাইনিজ রেস্তোরাঁয় 1 কোটি 11 লক্ষ টাকার ব্যবসা দেখানো হয়েছে। এখানেই সন্দেহ হয় কেন্দ্রীয় এজেন্সির। লকডাউনের সময় বন্ধ ছিল রেস্তোরাঁ, সে সময় প্রাক্তন মন্ত্রীর ছেলের রেস্তোরাঁয় কিভাবে কোটি কোটির ব্যবসা? এ নিয়ে বৈধ কোনো নথি পাওয়া যায়নি বলেই আদালতে দাবি করেছে ইডি। পলিটিক্যাল অ্যারেস্ট, এটাই পরিবর্তন যেটা চেয়েছিল, সেই পরিবর্তনের জন্য প্রথম শুরু হলো পলিটিক্যাল অ্যারেস্ট। তার বিরুদ্ধে যদি কিছু থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই সেটা আগেই বলতো। তাকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল, অ্যারেস্ট করলো। এটা পলিটিক্যাল অ্যারেস্ট। কোর্টের দিকেই ন্যায় বিচারের জন্য আমরা তাকিয়ে আছি। কোনো ব্যক্তি আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়,
পুরো দুর্নীতি হয়েছে 15 বছর ধরে, সেই ত্রিফলা থেকে আরম্ভ করে। তা তদন্ত হবে, মানুষের এটা অধিকার আছে, তাদের টাকা যারা চুরি করেছে তাদেরকে শাস্তি দেওয়ার অধিকার আছে। সরকার এসছে, সরকারের দায়িত্ব দুর্নীতিবাজদেরকে আইনের সামনে নিয়ে আসা, প্রশাসন সেই কাজটা করবে, আইন তাদেরকে সাজা দেবে। নিউজ 18 বাংলা। গর্গ চট্টোপাধ্যায় গ্রেফতার, বাংলা পক্ষের নেতা গ্রেফতার। গণনার দিন ইভিএম নিয়ে ভুয়ো প্রচারের অভিযোগ, ইভিএম হাত বদলের অভিযোগ করেন গর্গ। ডিও নর্থের অভিযোগে গ্রেফতার, 24 রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার গর্গ চট্টোপাধ্যায়। ডিও নর্থ কমপ্লেন করেছিলেন যে ডুরিং ইলেকশনস এই যে গর্গা চ্যাটার্জি আছেন উনি ইভিএম ট্যাম্পারিং নিয়ে এরকম একটা পোস্ট করেছিলেন। পলিটিক্যাল গ্রুপকে আহ্বান করলেন কি তোমরা আন্দোলন করো, এই করো সেই করো। এটা নিয়ে চারদিকে একটা রিউমার মঙ্গরিং হলো, এর উপরে একটা কেস করা হলো। 2 বার নোটিশ দিয়ে আসেননি, তারপরে ওনাকে সেই জন্য অ্যারেস্ট করা হয়েছে। এর আগে আরেকটা কেস হয়েছিল যেখানে বিভিন্ন রকম কমিউনিটির মধ্যে ভেদভাব এইসব করানো, এরকম অনেকগুলো পোস্ট উনি করেছিলেন। ওই কেসে ওনাকে সোন অ্যারেস্ট করা হলো। তো এই দুটো কেস নিয়ে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। গর্গর সরকারি নিরাপত্তা রক্ষী নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরতেন গর্গ। নিরাপত্তা রক্ষীর কাছ থেকে উদ্ধার হয়েছে কার্তুজ। কেন গর্গকে সরকারি রক্ষী তা নিয়ে প্রশ্ন উঠছে। হুগলিতে পুকুর পরিষ্কারে দুর্নীতির অভিযোগ। স্থানীয়দের দাবি এখন পিঠ বাজাতে রাতে আর্থ মুভার নামায় বৈদ্যবাটি পুরসভা, যা আটকে দেয় বিজেপি। বাঁকুড়ার বিষ্ণুপুরের নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সারাই, হাত দিলেই উঠে যাচ্ছে পিচ। কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা। টাকা কারা নিয়েছে, পরিষ্কার কে করেছে, এ তো এখনো পুকুরের হাল বেহাল আছে। কি করে স্যাংশন হলো, বোর্ডটা কি করে লাগানো হলো, এই উত্তরটা আমি চেয়ারম্যান থেকে জানতে চাইছি। এটা তদন্ত হোক। তৃণমূল পরিচালিত হুগলির বৈদ্যবাটি পুরসভা, এখানকার 7 নম্বর ওয়ার্ডে 2টি পুকুর পরিষ্কার করতে টাকা বরাদ্দ করা হয়। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে বরাদ্দ করা হয় মোট 11,13,000 টাকা। টাকা বরাদ্দ হলেও পুকুর পরিষ্কার হয়নি, এই অভিযোগে সোমবার সকালে সরব হন বিধায়ক থেকে স্থানীয়রা। টাকা কারা নিয়েছে, পরিষ্কার কে করেছে, এ তো এখনো পুকুরের হাল বেহাল আছে। কি করে স্যাংশন হলো, বোর্ডটা কি করে লাগানো হলো, এই উত্তরটা আমি চেয়ারম্যান থেকে জানতে চাইছি। এটা তদন্ত হোক। সোমবার সকালে অভিযোগের পর সোমবার রাতেই আর্থ মুভার এনে পুকুর সংস্কারের কাজ করেন স্থানীয় কংগ্রেসের কাউন্সিলর, যা আটকে দেয় বিজেপি। এটা তদন্ত করা হবে। 8 লক্ষ টাকা কি লাগে এইটুকু পানা তুলতে গেলে, সেটা তো জনগণকে জানতে হবে। 156 খানা বুথ, 157 খানা বুথ, এই দুটো বুথে একই অবস্থা, দুটোই বুথে গন্ডগোল। আর খুঁজলে আরো বেরোবে, এতে লুকিয়ে লুকিয়ে করার দরকার কি আছে? হোক না, জনগণ জানুক না। কাজটা ভোটের আগে আরম্ভ হয়েছে, ভোটের জন্য বন্ধ আছে। তো আমি তো জানি, ওয়ার্করে দেখেছি, এবারে ম্যানুয়ালি কাজটা হয়েছে, এরপরে জেসিবি দিয়ে কাজ করা। দাদা এসেছিলেন বলেই আরও আমি পেছনে ওনাদের লেগেই আছি যে কন্টিনিউ কাজ করার জন্য। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, মেন রাস্তায় তো রাত্রে ছাড়া উপায় নেই। আমি চাইবো না আমার এখানে কোনো রকম দুর্নীতি হোক, কোনো মতে দুর্নীতি আমিও মানে বরদাস্ত করবো না, কারণ এটা আমার দায়িত্ব। সুতরাং আমি আমার কাজটা বুঝে নেব। বাঁকুড়ার বিষ্ণুপুরের 5 নম্বর ওয়ার্ড, এখানকার রূপকথা সিনেমা মোড় থেকে কুঁদকুঁদা বাজার গ্রামের 500 মিটার রাস্তা ভাঙাচোরা। স্থানীয়দের দাবি ভোটের আগে এই রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়, ভোট শেষের পরে আবার চলছিল রাস্তা সারাই। কিন্তু অভিযোগ খারাপ মানের সামগ্রী দিয়ে রাস্তা বানানো হচ্ছে, তাই হাত দিলেই হাতে উঠে আসছে পিচ। এই অভিযোগে কাজ বন্ধ করে দেন স্থানীয়রা। আমরা সবাই দাঁড়িয়েছিলাম যে মানে পাতলা করে ঢালছে, একদম পাতলা। ম্যানেজারকে ডাকুন একবার, শিডিউলটা আমরা দেখতে যাই। উনি বলছে আমার কাছে শিডিউল নেই, পৌরসভায় চলে যাও, কোনো কাগজ নাই বলে দিচ্ছে। আমরা চাইছি কাগজ নিয়ে আসুক, ভালো করে কাজ হোক, যেটা লেখা হবে সে দিয়ে কাজ হোক। আমরা কালকে দেখে নেবো, সবাই সাধারণ মানুষ আসবো যে কি এস্টিমেট আছে, কি বলেছে, শিডিউল দেখা কাজ হোক। কাজ হোক, কিন্তু কাজ যেন প্রপার হতে হয়। চুরিদারি চলবে না, কাটমানি যাকে যাকে দিয়েছেন তারা সামনে আসুন। নিয়ম মেনে রাস্তা হচ্ছিল বলেই তো আমাদের সন্দেহ, যখন শিডিউল দেখাতে পারছেন না তার মানে নিয়ম মেনে হয়নি। হুগলি থেকে রানা কর্মকার এবং বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। আবাসের টাকা পেয়েছেন, তবু ঘর তৈরি করতে পারছেন না।
আপত্তি জানাচ্ছে রেল। অভিযোগ আলিপুরদুয়ারের শোভাগঞ্জে। খতিয়ে দেখার আশ্বাস স্থানীয় বিজেপি নেতৃত্বের। আবাসের প্রথম কিস্তির টাকা মিলেছে, তা সত্ত্বেও ঘর করতে পারছেন না। অভিযোগ আলিপুরদুয়ারের শোভাগঞ্জের কয়েকজন বাসিন্দা। তাদের অভিযোগ ঘর তৈরিতে বাধা দিচ্ছে রেল। গ্রামবাসীদের দাবি জমি তাঁদের, কিন্তু রেল বলছে জমি রেলের। আমাদের এই জায়গা নিয়ে সমস্যা। আমারও বয়স 60 বছর হয়ে গেছে, জায়গায় আসমতো রেল 4-5 বার মাপছে, কিন্তু কোনোদিন এরকম বলে না। এই নতুন করে আইসা অফিসাররা বলে যে ভিতরে জায়গা আছে, ভিতরে জায়গা আছে, এই কথা বলে ঘর বানাতে দেয় না। অভিযোগ এই টানাপোড়েনের জেরে আটকে গিয়েছে আবাসের ঘর তৈরির কাজ। ঘর পাইছে সরকারি অনুদান। বিকাশ যাদব যখনই ঘর করে তখনই আইসে রেলের থেকে অবজেকশন শুরু করে দেয় যে তোমার আমি নাইপে আর রেলের আমি দুজনে মাপো, এইভাবে বলতেছে। তারপরে আমাদের একটা আমিনকে আইসে না পাইলাম, ও বলছে যে ঠিক আছে তোমার জায়গায় আছে ঘর করতেছে, ওইটা কাগজ দেখাচ্ছে, ওটাও মানে না। দ্রুত আবাসের ঘর তৈরির দাবিতে সোমবার আলিপুরদুয়ারের মহকুমা শাসকের অফিসে স্মারকলিপি জমা দেন স্থানীয়রা। সঙ্গে ছিলেন প্রাক্তন পঞ্চায়েত সদস্য। অলরেডি দুজনের ঘর ভাঙা হয়ে গেছে, তারা অন্য ঘরে তাদের ভাইয়ের ঘরে থাকছে, হোমলেস এক প্রকার। তাহলে আজকে কতদিন তারা বর্ষা শুরু হয়ে যাচ্ছে, এই লোকগুলো কোথায় থাকবে? তারপরেও রেলকে আমি বললাম যে দুটো পোল নিয়ে সমস্যা হচ্ছে, বাকি কাজটা করুক, ওটাকে পরে করা যাবে, কিন্তু বাকি কাজটাও করতে দেয় না। তাহলে এখন বর্ষা শুরু হয়ে যাচ্ছে, এই লোকগুলো থাকবে কোথায়? ও যে কমপ্লেন নিয়ে আসে, ওই রেলওয়ে যেখানে নোটিশ করেছে ওর মধ্যে ওদের নামই নেই। হ্যাঁ, ওদের বক্তব্য আছে ওরা কাজ করতে গেলে রেলওয়ে আরপিএফ এসে ওখানে দাঁড়িয়ে থাকে, কাজ করতে দেয় না। আমি ওনাদেরকে ওটাই বললাম কি প্রথমে আপনারা আগে গিয়ে ডিএফও ডিআরএম কে জিজ্ঞেস করেন কি ওদের আগেস্টে কোনো অবজেকশন আছে কি নেই। থানাতে আরপিএফ এ থানা যান, ডিআরএম এর কাছে যান, জিজ্ঞেস করেন কেন আমাদেরকে আটকানো হচ্ছে, আমার পেপারে এটা আছে। যদি ওনারা স্যাটিসফাইড না, ওনারা আমাদেরকে কোয়েরি পাঠাবে, তখন ল্যান্ড থেকে আমরা রিপ্লাই পাঠিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। আপনাকে আগে তো যে আটকাচ্ছে ওকে তো জিজ্ঞেস করতে হবে। যারা রেল লাইনের পারে বসবাস করছে তারা জানে যে কোনো সময় আমাদের উঠতে হতে পারে, তারা সেটাও মেন্টাল প্রিপেয়ার। কিন্তু তাদের একটা সময় দেওয়ার জন্য আমরা নিশ্চয়ই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করব এবং এমপি এমএলএদের আমরা জানাবো আগামী দিনে এটা নিয়ে আমাদের যেটা কর্মসূচি থাকবে, যে মানুষকে রিহ্যাবিলিটেশন, তাদের পুনর্বাসন যাতে সুস্থভাবে করা যায়। নিউজ 18 বাংলা।